হ্যালো হরর লাভার্স, আজ আমি চলে এসেছি আরও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে, যেটার নাম ও নিনা বোবো। এই মুভিটি ডিরেক্ট করেছেন জোসি পরনেমো। এই মুভিটি ইন্দোনেশিয়ায় খুবই ফেমাস লালাবাই ও নিনা বোবোর উপর বেস্ট করে বানানো। বন্ধুরা, এই মুভিতে আমরা মুভির সঙ্গে সঙ্গে লোলাবাইয়ের সত্যিকরের ফ্যাক্টটাও জানব। তো বন্ধুরা, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলো না। তো চলো তাহলে শুরু করা যাক আজকের মুভি। এই মুভিটি শুরু হয় এক অন্ধকার রাত দেখিয়ে। আমরা একটি বাড়িতে একটি ফ্যামিলিকে দেখতে পাই, যারা শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই ফ্যামিলিতে ছিল ৮ বছরের রেয়ান এবং তার বোন লালা আর তাদের বাবা মা। তাদের মা লালাকে ঘুম পাড়াচ্ছিল। এরপর তাদের মা ভাবে যে রেয়ান হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমরা দেখতে পাই সে ঘুমাতে ঘুমাতেও অনেক বিরক্তি ফিল করছিল। আর হঠাৎই রেয়ান ঘুম থেকে উঠে পড়ে। সে নিজের কাছে থাকা একটি জিনিস দেখে অনেক ভয় পেয়ে যায়। আর বন্ধুরা, আমরা রিয়ানের বিছানার কাছে একটি কালো ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। রিয়ান এইসব দেখে নিজের শ্বাস বন্ধ করে সে তার মায়ের কাছে যায় এবং বলে যে আমার ভয় করছে, আর আমার ঘরে কেউ একজন তো আছেই। এটা শুনে রিয়ানের মা তাড়াতাড়ি সেই ঘরটি চেক করতে যায়, কিন্তু রিয়ানের ঘর তো পুরো ফাঁকা ছিল। এরপর সে রিয়ানকে সেই ঘরেই শুয়ে দেয়, আর সে রিয়ানের মাথায় হাত বোলাতে বোলাতে নিনা বোমো নামের একটি লোলাবাই গাইতে লাগে, যেটা শুনেই রিয়ান প্যানিক করতে লাগে। আর রিয়ান বলে যে এই গানটি করা বন্ধ করো, নয়তো সে চলে আসবে। তখনই আমরা সেই ঘরের দরজা সত্যি নিজে থেকে খুলে যেতে দেখতে পাই। তারা এটা দেখে দুজনেই ভয় পেয়ে যায়, কিন্তু সেই ঘরের দরজাটি খুলেছিল আসলে তাদের বাবা। এরপর রিয়ানের মা বাবা দুজনেই একসাথে নিজের ছেলেকে ঘুম পাড়িয়ে নিজেরা শুতে চলে যায়। কিন্তু যখনই ঘর আবার ফাঁকা হয়ে যায়, তখনই রিয়ান কিছু একটা শব্দ শুনতে পায়। সে নিজের শ্বাস বন্ধ করে চাদরের নিচে লুকিয়ে পড়ে। আর অন্যদিকে আমরা তখন রিয়ানের বাবা মায়ের ঘরে অলৌকিক ঘটনা ঘটতে দেখতে পাই। যখন তারা ঘুমাচ্ছিল, তখন তাদের গায়ের চাদরটা কেউ টেনে নেয়, আর তাদের ওপরে কেউ হামলা করে দেয়। এইবার রিয়ান না, বরং তার বাবা মায়ের চিৎকারের শব্দে এই ঘরটি ভরে যায়। বন্ধুরা, এটা সেই কালো ছায়াটি ছিল যে এক এক করে রিয়ানের বাবা মাকে মেরে ফেলে, তাও আবার রিয়ানের চোখের সামনে। সেই ঘটনাটি হওয়ার পর আস্তে আস্তে 5টা বছর কেটে যায়, আর আমরা টিনেজার রিয়ানকে দেখতে পাই, যে একটি মেন্টাল ইনস্টিটিউটে অ্যাডমিট ছিল। সেই রাতের ঘটনার পর থেকে রিয়ান একদম বদলে গিয়েছিল। সে সব সময় ভয়ে থাকত, আর সে কারোর সাথে কথাও বলছিল না। সে বলতে গেলে একদম চুপচাপ হয়ে গিয়েছিল। আসলে সে সেই ট্রমা থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি। সে এখনও মাঝে মধ্যে অনেক ভয় পেয়ে যায়। সে পাগলের মতো বিহেভ করে। মাঝে মধ্যে না সে কাউকে বলেছে যে সেই রাতে তার ঘরে কি হয়েছিল, আর না কেউ সত্যিকারের ব্যাপারটি জানতে পেরেছে। শুধু সেই রাতে সেই ঘর থেকে রিয়ানের বাবা মা এবং বোনের লাশ পাওয়া গিয়েছিল। অনেক ডাক্তার চেষ্টা করেছে রিয়ানকে ঠিক করে তোলার, কিন্তু কেউই কিছু করতে পারে না। ফাইনালি সেখানে একজন সাইকোলজিস্ট স্টুডেন্ট আছে, যার নাম ছিল কারিনা, যে পিটিএসডির ওপর রিসার্চ করছিল। সে রিয়ানকে নিজের সাবজেক্ট চুজ করে, আর সে শক থেরাপির সাহায্যে রিয়ানকে সুস্থ করে তুলবে বলে সে চাইছিল। সে আসলে রিয়ানের পাশটা ভোলাতে চাইছিল, যেটা থেকে রিয়ান পালাচ্ছে। কারিনার বিশ্বাস ছিল যে এটা করলে রিয়ান একদম ঠিক হয়ে যাবে, তার শুধু 1 মাস সময় লাগবে। রিয়ানকে সুস্থ করে তোলার জন্য কারিনার এরকম কনফিডেন্স দেখে তার প্রফেসর রাজি হয়ে যায়, কিন্তু তাকে রিয়ানকে ঠিক করে তোলার জন্য সময় দেওয়া হয় মাত্র 2 সপ্তাহ। এখন সময় অনেক কম ছিল কারিনার হাতে, আর কারিনা ঠিক করে নিয়েছিল যে সে রিয়ানকে যাই হোক করে ঠিক করে তুলবেই। এই জন্য কারিনা পরের দিন রিয়ানকে তার পুরনো ঘরে নিয়ে যায়। অর্থাৎ রিয়ানের পুরনো ঘরে কারিনার একটি বন্ধু ম্যামস তাকে হেল্প করে সেই ঘরটি পরিষ্কার করার জন্য। আর সেখানের যারা লোকাল লোকেরা ছিল, তারা তাদেরকে 2nd ফ্লোরে যেতে বারণ করে যায়, কারণ সেখানের লোকেদের মতে সেই ফ্লোরে আত্মা ছিল, কারণ রাতে নাকি সেই ফ্লোর থেকে অনেক শব্দ শোনা যায়। আর রিয়ান নিজেও ওপরে যেতে চাইছিল না। কারিনা জানত যে রিয়ানের রুম ওপরে, কিন্তু রিয়ান নিজের ঘরে থাকার জেদ করতে থাকে। আজ তাদের সেই ঘরে প্রথম দিন ছিল। কারিনা যেমনটা প্ল্যান করে এখানে এসেছিল, তেমনই সে অ্যারেঞ্জ করতে লাগে। এরপর লিভিং রুমে রিয়ানের বাবার ফাইলগুলি পড়তে লাগে। তখনই ওপর থেকে একটি কাগজের প্লেন উড়ে এসে নিচে আসে, যেমন বাচ্চারে নিয়ে খেলে তেমনি। কিন্তু এখন সেই প্লেনটিকে ফেলল। ওপরে তো কেউই নেই। এরপর কারিনা ক্যামেরা অন করে রিয়ানের কাউন্সেলিং স্টার্ট করে। রিয়ান এত বছর পর নিজের ঘরে এসে খুবই আনকমফোর্টেবল ফিল করছিল।
এরপর কারিনা রিয়ানকে গল্প শুনিয়ে তাকে হাসানোর চেষ্টা করে, কিন্তু যেহেতু প্রথম দিন ছিল এই জন্য কারিনা তাকে বেশি ফোর্স করে না। এখন কারিনার কাছে ১৩ দিন ছিল, আর তার বিশ্বাস যে তার থিওরি নিশ্চয়ই কাজ করবে। রাতে কারিনা কিছুক্ষণ টিভি দেখার পর শুতে চলে যায়, কিন্তু তার ঘুম একদমই আসে না, কারণ বাইরে থেকে অনেকক্ষণ ধরে সে কিছু শব্দ শুনতে পাচ্ছিল, যেন কেউ লাফ দড়ি খেলছে। এরপর কারিনা সেই শব্দটি ফলো করতে করতে ওপরে আসে, কিন্তু সে ওপরে কাউকেই দেখতে পায় না। বাট সেখানে একটি লাফ দড়ি পড়েছিল, যেটা সে যাওয়ার পরেই কেউই টেনে নেয়। পরের দিন সকালে কারিনা আবারও রিয়ানকে ইন্টারোগেট করতে স্টার্ট করে দেয়, কিন্তু রিয়ান তখনই অদ্ভুত বিহেভ করতে লাগে। সে খুবই ছটপট করছিল, এই জন্য কারিনা তাকে শুয়ে দেয়। কারিনা ওপরের রুম থেকে আবারও শব্দ শুনতে পায়, যেন ওপরে কেউ চলাফেরা করছে। আর যখন সে চেক করতে যায় তখন সে ওপরের একটি রুমের দরজা একদমই খুলতে পারে না। অনেক দিন হয়ে যাবার ফলে হয়তো সেই দরজাটি শক্ত হয়ে গিয়েছিল। কারিনা এই জন্য এইসব নিয়ে বেশি কিছু ভাবে না, কিন্তু রাতে যখন কারিনা ব্লক করছিল তখন সে নিজের পিছনে একটি মেয়েকে দেখতে পায়, আর সে হঠাৎই গায়েবও হয়ে যায়। কারিনা ভাবে যে সে যেহেতু ক্লান্ত এই জন্য সে ভুলভাল জিনিস দেখছে। এরপর কারিনা রিয়ানকে ঘুম পাড়িয়ে নিজে শুতে চলে যায়, কিন্তু আবারও কারিনা ঘুমাতে পারে না, কারণ কেউ যেন তার দরজায় নক করছিল। যখন কারিনা চেক করতে যায় তখন রুমের বাইরে তো সে কাউকেই দেখতে পায় না, বাট ঘরের ভিতরে সে একটি ছোট্ট বাচ্চাকে দৌড়ে যেতে দেখতে পায়। এই ঘরে আসার পর থেকেই কিছু না কিছু অদ্ভুত জিনিস ঘটেই যাচ্ছিল, যেটা কারিনা দেখেও না দেখার ভান করছিল। যেমন সে ফাঁকা ঘরে কারোর হাঁটার শব্দ শুনতে পেত, আর নিজে থেকে হুটহাট সব জিনিস পড়ে যাওয়া। আর কারিনার সবসময় এমন ফিল হতো যেন যে তারা ছাড়া এই ঘরে আরও অন্য কেউ আছে। এই সব কিছু সে আসলে নিজের কেসে ঢোকাতে চাইছিল না। কারিনাকে প্রতিদিন তার প্রফেসরকে রিপোর্ট দিতে হতো। সে তার প্রফেসরকে পজিটিভ ফ্যাক্ট বলে যে আমি যখন এই কেসটা করছি তখন এই ঘরে অনেক কিছু ঘটছে। কারিনা আরও একটি জিনিস নোটিস করেছে যে রিয়ান কখনো কখনো নিজের শ্বাস বন্ধ করে রাখে, আর সে টাইমার অন করে এগুলো করত। সে এমনটি কেন করত সেটা কারিনা বুঝতেই পারছিল না। এর পরের দিন অর্থাৎ তৃতীয় দিন কারিনা সেই দরজাটি খুলতে যায়, আর সে আবারও কারোর শব্দ শুনতে পাচ্ছিল। যখন কারিনা সেই ঘরের ভিতরে যায় তখন সে সেখানে একটি পুতুল দেখতে পায়, যে একদম মানুষের মতো দাঁড়িয়েছিল। যখন কারিনা সেই পুতুলটি টাচ করে তখনই সেটা পড়ে যায়, যেটা দেখে কারিনা আবারও সেই পুতুলটিকে দাঁড় করাবার চেষ্টা করে, কিন্তু সেই পুতুলটি দাঁড়ায় না। তাহলে সেই পুতুলটি প্রথমে দাঁড়িয়ে কিভাবে ছিল? অন্যদিকে ঘরে রিয়ানকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজার পর তাকে বাইরে পাওয়া যায়। এরপর কারিনা রিয়ানকে জিজ্ঞেস করে যে সে বাইরে কি করছে। তখন রিয়ান বলে যে সে লালার সাথে দেখা করতে গিয়েছিল। লালা অর্থাৎ তার বোন, যে আজ থেকে 5 বছর আগে সেই ঘটনায় সেই রাতে মারা গিয়েছিল। বন্ধুরা, তাহলে রিয়ান তার বোনের সাথে কিভাবে দেখা করতে পারে? কারিনা ভাবে যে রিয়ানের মাথায় নিশ্চয়ই সেই দিন ঘটে যাওয়া ঘটনাগুলো ব্লক হয়ে আছে। এই জন্যই হয়তো রিয়ান ভাবছিল যে তার ফ্যামিলির লোক বেঁচে আছে, আর কারিনাকে রিয়ানের মেমোরি ফিরিয়ে আনতেই হবে। এই জন্য রিয়ানকে সত্যিটা মানতেই হবে, তাকে তার ভয়কে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু এখন তো সে হ্যালুসিনেটও করছিল, তাকে যেন কোনো একটি কথা খুবই বিরক্ত করছিল। সে রাতে ঠিকভাবে শুতেও পারত না। বন্ধুরা, এটা রিয়ানের সত্যি মনের ভুল নাকি অন্য কিছু ব্যাপার আছে যেটা কারিনা ফিল করতে পারছিল না? কারণ আমরা সেই ঘরে একটি আত্মাকে ঘোরাফেরা করতে দেখতে পাই। কারিনা তো শুধু রিয়ানকে নিয়েই সিরিয়াস ছিল। কারিনা ভাবছিল যে রিয়ানের শুধু সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে। এর পরের দিন অর্থাৎ চতুর্থ দিনে কারিনা ম্যামসকে বলে রিয়ানের ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিতে। অন্যদিকে আমরা রিয়ানকে দেখতে পাই যে হঠাৎই বাথরুমে জলে ডুবে যাচ্ছিল। বাথরুম থেকে বাইরে জল বেরিয়ে আসতে লাগে, যেটা দেখার পর কারিনা বাথরুমে যায়, আর সেখানে গিয়ে সে তাড়াতাড়ি রিয়ানকে বাঁচিয়ে নেয়। না বাঁচালে যে কি হতো সেটা একমাত্র ভগবানই জানে। কারিনা ভাবে যে রিয়ান হয়তো এইসব চিন্তা করার ফলে এইসব করছে, কিন্তু আসলে সে নিজের শ্বাস চেপে রাখার প্র্যাকটিস
প্র্যাকটিস করছিল। সেই দিন আবারও কারিনা রিয়ানকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রিয়ান এমনভাবে ভয় পায় যেন সে ভূত দেখে ফেলে। রিয়ানের এরকম অবস্থা দেখে কারিনা তার ফর্মাল ডক্টর আনোয়ারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তাকে তার ফোনে পাওয়া যাচ্ছিল না। এর ফলে কথাও হয় না কারিনার সেই ডক্টরের সাথে। রাতে আবারও রিয়ান চিৎকার করতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল যেন তার ভেতরে কোনো শয়তান ঢুকে পড়েছে, যেটা দেখতে কারিনা রিয়ানকে একটি ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর ঠিক তখনই সেখানেই কারেন্ট চলে যায়। আমরা ম্যামস ও কারেনের আশেপাশে রিয়ানের বাবা মায়ের আত্মাকে ঘুরতে দেখতে পাই, যে খুবই অদ্ভুতভাবে চারিদিকে ঘুরছিল। আর রিয়ানের মায়ের আত্মা তো আবার ম্যামসকে চাটিও মারে। কিছুক্ষণ পর কারেন্ট চলে আসে আর তারা দুজন শুতে চলে যায়। কিন্তু প্রতিদিনের মতোই রাতে আবারও কারিনার ঘুম ভেঙে যায় সেই লাফ দড়ি শব্দে। এইবার আমরা পরিষ্কার দেখতে পাই যে একটি ছোট্ট বাচ্চা লাফ দড়ি খেলছিল কারিনার রুমে। এই বাচ্চাটি আসলে লালা ছিল, যে নিজের প্রিয় খেলনা নিয়ে খেলছিল। সেই রাতটি যেই হোক ভাবে কেটে যায়। এরপর আবারও কারিনা নিজের সেশনে লেগে যায়। সে রিয়ানকে হিপনোটাইজ করে তার মেমোরি ব্লকেজটা খোলার চেষ্টা করে, যেটার রেজাল্ট একদম ভয়ঙ্কর হয়। রিয়ান অদ্ভুতভাবে কাঁপতে লাগে, যেন সব আত্মা তার শরীরে ঢুকে গেছে। এটা দেখে কারিনার সত্যি টেনশন হতে লাগে। সে তার নিজের প্রফেসরকে মিথ্যে তো বলছিল যে রিয়ান ইমপ্রুভ করছে, কিন্তু আসলে তো রিয়ানের অবস্থা দিনে দিনে আরও খারাপ হয়ে যাচ্ছিল। এর মধ্যে আবার ম্যামস আত্মাদের নিয়ে কথা বলতে থাকে। সে বলে যে আমাদের মৃত্যু যেই জায়গায় হয় তারা সেই জায়গায় সারা জীবনের জন্য থাকে। এই দিকে রিয়ান সত্যিটা অ্যাকসেপ্ট করতে পারছিল না। তো বন্ধুরা, লোকেরা ঠিকই বলছিল যে এই ঘরটি হন্টেড, কিন্তু তখন তো কারিনা তাদের কথাটা মজায় নিয়েছিল। বাট এখন সে রাতে এই ঘরে লালার আত্মাকে দেখতে পায়। কারিনা যেহেতু সাইকোলজি স্টুডেন্ট ছিল, এই জন্য সে আত্মা তাদের বিশ্বাস করত না। কিন্তু এখন তার সিচুয়েশন এমন হয়ে গিয়েছিল যে রিয়ালিটি কোনটা এবং হ্যালুসিনেশন কোনটা, সেই দুটোর মধ্যে পার্থক্যই সে বুঝতে পারছিল না। প্রতিদিন রাতে সে লাফতরির শব্দ শুনতে পেত। এর সাথে রিয়ানের কেসটাতেও সে আস্তে আস্তে হাল ছেড়ে দিচ্ছিল, কারণ সেসব থিওরি ইউজ করে দেখে নিয়েছিল রিয়ানের তো এই সবে কোনো বদলই হচ্ছিল না। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। কারিনা এতদিন ধরে রাতে ঠিকভাবে শুতেও পারছিল না। তার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। একদিন রাতে কারিনা সেকেন্ড ফ্লোরে সেই ঘরে সে কারোর একটি ছায়াকে দেখতে পায়, আর ভেতর থেকে সেই রুমটি একদম ভেঙে গিয়েছিল। সব জিনিস এই দিক ওই দিক অগোছালো হয়ে পড়েছিল, আর সেখানে থাকা টেবিলেও অনেক তাজ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, যেটা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই কারিনার খুবই অদ্ভুত একটি ফিল হয়, যেন একটি হাওয়া তাকে মেরে চলে গেল। এর বেশি কিছুই না। পরের দিন রিয়ানের বাবার আত্মা আবারও কারিনার উপর হামলা করে, আর রিয়ানের মায়ের আত্মা কারিনার উপর নজর রাখছিল। যখন কারিনা ঘরে শোয়ে তখনই তাকে কেউ উঠিয়ে ছুঁড়ে ফেলে। বাট এগুলো কারিনার কিছুই মনে থাকছিল না। সেই দিনই ডক্টর আনভার কারিনাকে ফোন করে আর তাকে একটি ব্যাপারে ওয়ার্ন করে যে সে যেন কখনো রেয়ানের সামনে ও নীনা বাবুর লোলাবাই সংটা না গায়, কারণ তার মতে সে লক্ষ্য করেছিল যে যখনই এই গানটি রিয়ানের সামনে গাওয়া হয়েছে ততবারই রিয়ান প্যানিক করে উঠেছে। এটাও হতে পারে যে এই গানটি হয়তো রিয়ানের জন্য কোনো বিপদ। কারিনা এই ব্যাপারে সারা দিন ধরে ভাবতে লাগে। সে প্রতিদিন নতুন নতুন জিনিস ট্রাই করত ঠিকই। সে ভাবতে লাগে যে রিয়ানকে হয়তো সেই গানটা গেয়েই সুস্থ করা যাবে, কারণ যখন সে প্যানিক করবে তখন তার ব্লকেজটা ঠিক করা যাবে। এই জন্য সেই দিন রাতে কারিনা সেই গানটি গিয়েই রিয়ানকে ঘুম পাড়াতে থাকে। রিয়ান অনেক আগেই ঘুমিয়ে পড়েছিল, আর বলতে গেলে রিয়ানের ঘুম খুব গভীর ছিল। সে একবার ঘুমিয়ে গেলে আর জাগে না। কারিনা এই ব্যাপারটা পজিটিভে নেয়। অন্যদিকে যে ম্যামস, সে নিজের কম্পিউটারে রিয়ানের ওপর নজর রাখছিল। তখনই সে রিয়ানের কাছে একটি কালো ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সেই দৃশ্যটা একদম আজ থেকে 5 বছর আগের দৃশ্যের মতো ছিল। অন্যদিকে কারিনা নিজের বিছানায় লোয়ার আত্মাকে শুয়ে থাকতে দেখতে পায়। এর পরের দিন যখন যখন রিয়ান ঘুম থেকে ওঠে তখন সে নিজের ঘরের মেঝেতে কিছু ব্লক এবং কাঠ পড়ে দেখতে পায়, যেটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এই প্রথম রিয়ান কারিনার সাথে দেখা করতে ওপরে যায়, আর এরপর সে কারিনাকে জিজ্ঞেস করে যে তুমি কি ওই গানটা গেয়েছিলে। কারিনা রিয়ানের এরম ওপরে আসা দেখে অনেক অবাক এবং অনেক খুশি হয়, কারণ এই প্রথম রিয়ান তার সাথে নিজে থেকে এসে কথা বলছে, তাও আবার ওপরে এসে। আর ভালোভাবে শুধু একটা ব্যাটারেই কারিনার খটকা লাগছিল যে রিয়ান জানল কি করে যে সে সেই গানটা গেয়েছিল।
কারণ রিয়ান তো ঘুমাচ্ছিল। সেই দিনই ম্যামস কারিনাকে জানায় যে আগের দিন রাতে সে রিয়ানের রুমে কি দেখেছিল, কিন্তু এই সব কথা কারিনা বিশ্বাস করে না। সে তো নিজের এক্সপেরিমেন্ট নিয়ে অনেক খুশি ছিল। কারিনার মুখে লোলা ভাইয়ের গানের কথা শুনে ম্যামসের একটু সন্দেহ হয়। ম্যামস ভাবতে লাগে যে সেই গানে এমন কি আছে যেটা শুনে রিয়ান এত ভয় পেয়ে যায়। ম্যামস সেই দিন রাতেই ইন্টারনেটে এই গানটির ব্যাপারে সার্চ করে, আর সে জানতে পারে লোলা ভাইয়ের পিছনে লুকানো সেই ডার্ক সিক্রেট। এই সব শুরু হয়েছিল 1871-এ। নিনা নামের একটি ছোট মেয়েকে ঘুম পাড়ানোর জন্য তার মা এই গানটা বানিয়েছিল। এই গানটির অর্থ হল, ও নিনা, তাড়াতাড়ি শুয়ে পড়ো, নয়তো মশা এসে যাবে। এটা একটি ফ্যাক্ট ছিল, কারণ তাদের ঘরে অনেক মশা ছিল। আর এটাও জানা যায় যে এই মশার কারণে ম্যালেরিয়া হয়ে 7 বছরের নিনা মারা যায়। আর নিনার মা তার মৃত্যুটা সহ্য করতে পারে না। সে প্রায় তার মেয়ের কান্নার শব্দ শুনতে পেত, যাকে চুপ করানোর জন্য সে এই গানটি গাইত। কিছুদিন পর নিনার মাও মারা যায়, আর সেই ফাঁকা ঘরে অনেক প্যারানর্মাল ঘটনা ঘটতে থাকে। আর প্রত্যেক দিন রাতে নিনার বাবা নিনার আত্মাকে দেখতে পেত, যে তার বাবাকে সেই লোলাবাই গান গাওয়ার জন্য ফোর্স করত। তার বাবা এই সব মানতে পারছিল না, আর তার মাথা আস্তে আস্তে খারাপ হয়ে যেতে লাগে। এর ফলে কিছুদিনের মধ্যে সেও মারা যায়। মানে সে যতদিন বেঁচে ছিল ততদিন সে সেই গানটি করে যেত। বলা হয় যে এই গানটি যারা গায় নিনা তাদের ঘরেই হামলা করে। ম্যামস এই সব কিছু কারিনাকে বলার জন্য ফোন করে, কিন্তু কারিনা কিছুই শুনতে চাইছিল না। সেকেন্ড ফ্লোর থেকে আবারও কিছু ভেঙে যাওয়ার শব্দ আসতে লাগে। এই জন্য কারিনা আবার সেকেন্ড ফ্লোরে চেক করতে যায়, কিন্তু তখনই রিয়ান তাকে নিচে ডেকে নেয়, সেখানে বিপদ আছে বলে। এই সবের মধ্যেও কারিনা রিয়ানের সুস্থতা দেখতে পাচ্ছিল, যেটা একটু সত্যিও ছিল। রিয়ান আগের থেকে এখন বেশি কমিউনিকেট করতে পারত। সে এখন বলতে গেলে সব কিছুই পারত। তার অজান্তেই এই ঘরে অনেক কিছু হচ্ছিল। রিয়ান অলমোস্ট প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পর নিজের ঘরের জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে থাকতে দেখতে পাচ্ছিল, যেন কেউ রাগেতে সব জিনিস ভাঙাভাঙি করেছে। কারিনার এক্সপেরিমেন্ট কাজ করেছিল। রিয়ান নিজের সেই অ্যাক্সিডেন্ট থেকে বেরিয়ে আসতে পেরেছিল। এই জন্য তারা এবার ঘরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেখান থেকে। তাদের এই ঘরে আর মাত্র একদিন কাটাতে হবে। কাল তারা এই ঘর ছেড়ে চলে যাবে। এই জন্য কারিনা খুবই রিল্যাক্স ফিল করছিল। সে রিয়ানকে শোয়াতে যায় আর একটি গান গায়। এইবারে রিয়ান কারিনাকে থামিয়ে দেয়। রিয়ান খুবই ভয়ের সাথে বলে যে এই গানটি করা বন্ধ করো, নয়তো সে চলে আসবে। এইবার কারিনা রিয়ানকে জোর করলে রিয়ান কারিনাকে সত্যিটাই প্রথমবার বলে। রিয়ান বলে যে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা এই গানটা গাইত, আর যখন আমার মা ঘর থেকে বেরিয়ে যেত তখনই একটি কালো ছায়া আমার সাথে দেখা করতে আসত প্রত্যেক দিন রাতে, আর আমাকে কাঠের বক্স নিয়ে খেলনা বানাতে বলতো। কিছুদিন আমি সেই ছায়াটির সাথে খেলাও করেছি, কিন্তু যখন আমি বোর হয়ে গিয়েছিলাম আমি আর সেই খেলাটি খেলতে চাইছিলাম না। এই জন্য সেই কালো ছায়াটি আমার ওপর অনেক রেগে গিয়েছিল। এই জন্য আমি আমার শ্বাস বন্ধ করে রাখছিলাম। আমি আসলে এরম করতাম কারণ আমি এরম করলে সেই আত্মাটি আমায় দেখতে পেত না। এই জন্যই তো এই সব কিছু আমি এতদিন ধরে প্র্যাকটিস করছি। তো বন্ধুরা, এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে রিয়ান কেন শ্বাস বন্ধ করার প্র্যাকটিস করত, আর এই জিনিসটা সে এখনও করত। এরমভাবে অনেক দিন যেতে লাগে। প্রত্যেক দিন সেই ছায়াটি আসত, আর রিয়ানকে খুঁজে না পেয়ে চলে যেত। কিন্তু একদিন সে অনেক রেগে যায়, আর রাগে পাগল হয়ে গিয়ে সবাইকে মেরে ফেলে। রিয়ান ভয় পাচ্ছিল যে এখন যেন এরম কিছু না হয়, কারণ এই সবে যেগুলো রিয়ান বলছিল সেটা কোনো কাহিনী নয়, বরং এটা সত্যি ঘটনা ছিল। কারিনা ভাবছিল যে রিয়ানের হয়তো এই সব কিছু কল্পনা, এই জন্য সে তাকে বোঝাতে লাগে যে এমন কিছুই হবে না। কিন্তু তখনই সেখানে সেই ছায়াটি চলে আসে, তাও আবার কারিনার চোখের সামনে। সেই ছায়াটি কারিনাকে তুলে ফেলে দেয়। ভয়েতে কারিনার অবস্থা তো খারাপ হয়ে গিয়েছিল। এরপর রিয়ান তাকে সামলায়, আর সেই কারিনাকে নিজের শ্বাস বন্ধ করে রাখতে বলে। কারিনাও রিয়ানের কথা মতো কাজ করে, আর এরপর তারা দুজনেই শ্বাস বন্ধ করে বাইরে পালায়। তারা ঘর থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেই শয়তান ঘরের সব দরজা জানলে লক করে দিয়েছিল। কারিনা বেশি
বেশিক্ষণ শ্বাস বন্ধ করে রাখতে পারছিল না, আর এই দিকে সেই শয়তানটাও তাদের পিছু ছাড়ছিল না। কারিনা এবার রিয়ানকে বাঁচানোর জন্য তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। নিজে সেই শয়তানটার মনোযোগ অন্যদিকে করবার চেষ্টা করতে থাকে, কিন্তু রিয়ানও কারিনাকে একা ছেড়ে যেতে চাইছিল না। এই জন্য সে নিজের মতো করে সেই শয়তানটিকে শান্ত করার চেষ্টা করতে থাকে। এরপর সে একটি বন্ধ করে গিয়ে নিজের মুখে টেপ লাগিয়ে দেয়, অর্থাৎ নাকে এবং মুখে, যাতে সে নিজের শ্বাস বন্ধ করে রাখতে পারে, আর সেই সব কার্ড সাজাতে লাগে। অন্যদিকে আমরা কারিনাকে দেখতে পাই অনেক চেষ্টা করছিল সে লোকানোর, কিন্তু সে আর শ্বাস বন্ধ করে থাকতে পারে না। এর ফলে সেই শয়তানটি তাকে দেখে ফেলে আর তার ওপর হামলা করে দেয়। কারিনা ভয়তে অজ্ঞান হয়ে গিয়েছিল। সেই শয়তানটি কারিনাকে মেরে ফেলতেই যাচ্ছিল, কিন্তু তখনই রিয়ান সেই শয়তানটির কাছে চলে আসে, তাকে তুলে নিয়ে অন্য ঘরে চলে যায়। এরপর রিয়ান কার্ডস দিয়ে সে ঘর বানাতে লাগে। তারপরেই সে অজ্ঞান হয়ে যায়। সেই শয়তানটিও চলে যায়, কারণ আজকের জন্য সে তৃপ্তি পেয়ে গিয়েছিল। আজ রাতে আর কাউকে মরতে হবে না। ততক্ষণে সেখানে ম্যামসও চলে আসে আর তাদেরকে হসপিটালে ভর্তি করিয়ে দেয়, কিন্তু যেটা হওয়ার ছিল সেটা হয়েই যায়। আমরা কিছুদিন পর রিয়ানকে দেখতে পাই যে এখন পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল। কারিনার এক্সপেরিমেন্ট সত্যিই কাজ করে গেল। যে প্রসেসগুলো কারিনা রিয়ানকে ঠিক করার জন্য করেছিল সেগুলো একদম ঠিক ছিল। শক থেরাপিও কাজ করে গিয়েছিল। রিয়ান এখন বাস্তবে ফিরে এসেছিল, কিন্তু তাকে ঠিক করতে গিয়ে কারিনা এমন জিনিসের সম্মুখীন হয় যে সে নিজেই সেই ট্র্যাপে ফেসে গেছে, যেই ট্র্যাপে এতদিন রিয়ান ফেসেছিল। বন্ধুরা, এইবার কারিনাকে কে বাঁচাবে? অন্যদিকে আমরা সেই ঘরে একটি নতুন ফ্যামিলিকে ভিজিট করতে দেখতে পাই, যারা এই ঘরটি কিনতে এসেছিল, কিন্তু তারা তো জানতই না যে এই ঘরে আসলে কি হয়েছিল। এর সাথে সেই পরিবারে একটি বাচ্চাও ছিল। ভগবান না করুক সেই বাচ্চাটি যেন শয়তানের হাতে না পড়ে যায়। তারা যেন ভুল করে সেই লোলাবাই গানটা না গায়, যেটা এই ঘরে গাওয়া মানা ছিল, নয়তো সেই শয়তানের হাত থেকে তাদের কেউ বাঁচাতে পারবে না, কেউ না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরও মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়।